ও MT-15 এর এই ব্যাপারটাই মজা লাগে, গর্জনটা যে দেয়। ব্রেক ইন পিরিয়ডের টপ স্পিড কত, এই ধরনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর নতুন বাইক দেখেন ছাইরা দিলেও সোজাই চলে। আমরা স্ক্রিন প্রোটেক্টর পাইছি হচ্ছে পলি, তো এটা তাই না, প্লাস্টিক না পলি? হ্যাঁ পলি টাইপের। আর রেডিয়েটর গার্ড কালোই পাইছি। এই লোকটা অনেক খুঁজা টুজা বের করে দিচ্ছে আমাকে, কারণ আমি ইয়ামাহা MT-15 ভার্সন 2 এই বাইকটা হচ্ছে আমার অনেক দিনের সাধনার ফল বা অনেক দিনের অপেক্ষার পরে পাওয়া সেই মানে শখের জিনিসটা। আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা বাইক কিনবো। আর আমি বাইক কেনার পরে হচ্ছে নতুন যে ব্যাপারগুলো লাগানো থাকে পলিথিন টলিথিন হাবিজাবি, এগুলো সব খুলে ফেলি। আর তার মধ্যে অনেক কিছু খোলা হয় নাই, যেগুলা এখন খুলে ফেলি। কি নাম্বার টাম্বার দেয়া, আর এইখানে কিছু একটা লেখা আছে, এটা তুলতে গেলে দাগ পড়ে যাবে, মানে লেগে থাকবে, বিশ্রী লাগবে। এটা পরে আমি কেরোসিন তেল দিয়ে তুলে ফেলবো। আর কি কোনো জায়গায় কিছু আছে, এগুলো হচ্ছে প্রথম দিন যখন কিনছি তখন খোলা হয় নাই। আর এর মধ্যে আরেকটা জিনিসও খুলে ফেলি আমি, এই যে এইটা। বাট এইটা অনেকে বললো যে না খোলার জন্য, কারণ এটা দিয়ে বোঝা যায় আসলে বাইকটা কোন দেশি। এক এক দেশেরটা এক এক রকম থাকে তো। তবে এইগুলা তো খুলে ফেলাই যায়। এই জিনিসগুলো এখানে লাগানো থাকলে কিরকম কিরকম আমার কাছে খ্যাত লাগে। আমি অনেককে দেখছি যে বাইক কেনার পর প্রায় 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত সিটের পলিটাও খুলে না, সে পিছলায় কষ্ট করে চালায়। বাট আমার কাছে মনে হয় যে এগুলা খুলে ফেলাটা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ বলতেছি কথা বলতে বলতে। স্মার্টনেস বা যাই হোক আমার ভালো লাগে না, সেটা খ্যাত হোক স্মার্ট হোক আর যাই হোক। কালকে বৃষ্টিতে ভিজে আসছিলাম বাসায়, অ্যান্ড বাইকটা প্রচুর ময়লা হয়েছে, কাদা টাদা লেগে। পরে হালকা নিজেই ধুইছি, জাস্ট পানি একটু ছিটায় পানি মারছিলাম পাইপ দিয়ে, দেন ওইভাবেই রেখে দিছি। আজকে যে শুকাইছে যতটুকু পারছেন, ভেতরে পানি রয়ে গেছে। আর এখানে একটা স্কচ টেপ লাগানো, যেটা খোলাটা তো সেই টাফ। যাকে এই পাশেরটা খুলছে সুন্দর মতো, এই তো নতুন ওই ভাবটা গেছে, একদম নতুন চকচকা। প্রাইস ট্যাগ খোলা হয় নাই, ওই ব্যাপারটা মনে হয় কিছুটা হইলেও গেছে, তাই না? একদম ওকে। চলেন আমরা একটা কাজে বেরোইছি, কাজটা সারি। ও MT-15 এর এই ব্যাপারটাই মজা লাগে, গর্জনটা যে দেয়। কারণ R15 এর সেম ইঞ্জিন, সেম টাইপের গর্জন। অ্যান্ড বাইকটা খুব অল্পই চলছে, মানে আমি কেনার পরে প্রথম দিন হচ্ছে 6 কিলো চালায় আমি মিরপুরে রেখে দিছিলাম। অ্যান্ড কালকে ট্যাঙ্ক ফুল করছি যখন, তখন হচ্ছে 20 কিলোমিটার আমার মিটারের অর্ডার ছিল, মানে 20 কিলোমিটারে এটা ফুল করে রাখছি। কারণ আমি প্রথম থেকেই এটার মাইলেজটা একটু চেক করব যে আসলে প্র্যাকটিক্যালি আমি মাইলেজ কত পাই। নর্মালি তো এখানে দেখা যায় মিটারে, তারপরে আমার একটু প্র্যাকটিক্যাল দেখার ইচ্ছা আছে। আর নতুন যে কোনো বাইক কিনলে, নতুন যেই বাইকটা আপনি কিনেন, সেটা সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক, সেকেন্ড হ্যান্ড হইলে দেখা যাবে যে বাইকে কিছু জিনিস লাগানো থাকবে, ওগুলো হয়তো আপনার পছন্দ হবে না, খুলে ফেলবেন। আর যদি ব্র্যান্ড নিউ বা নতুন কিনেন বা অন্য কারো হাত থেকে একদম নতুনের মতো কেনেন, তাহলেও দেখবেন যে ওই বাইকের মধ্যে কিছু জিনিস জরুরি আছে, যে জিনিসগুলো আপনি চাইলে লাগাইতে পারবেন। নর্মালি একটা বাইক যখন মার্কেটে আসে বা দোকান থেকে আপনি কিনেন, ওই বাইকটা যেমন থাকে ওই অবস্থায় বাইকটা জাস্ট ইঞ্জিন অয়েল অ্যান্ড ফুয়েল, এই দুইটা জিনিস ওটার ভিতরে ঢুকায় বা চেঞ্জ করে ইঞ্জিন অয়েল ফুয়েল ঢুকায় দেন চালাইতে পারবেন। মোটামুটি প্রথম 500 কিলো তো অবশ্যই ইঞ্জিন অয়েলও চেঞ্জ করার দরকার পড়বে না। আর যদি ইঞ্জিন অয়েল আর ওগুলো চেঞ্জ করেন, তাহলে 8000 কিলো পর্যন্ত আসলে একটা বাইকে তেমন কিছু লাগে না। এটা আমার কথা, জাস্ট এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়। কিন্তু যদি আপনি আপনার প্রয়োজন মতো কিছু জিনিস লাগাইতে চান, তাহলে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনি চাইলেই বাইকে লাগাইতে পারবেন। যদি ওগুলো আমি খুব কমই লাগাই, কিন্তু MT-15টার মধ্যে আমি একটা জিনিস লাগাবো, সেটা হলো এটার মধ্যে একটা রেডিয়েটর গার্ড লাগাবো, যেটার জন্য আমি এখনো অটো কিংয়ে যাইতেছি। কারণ আমি এর আগে রেডিয়েটর গার্ড ইউজ করতাম না, কারণ যেই বাইকগুলাই কিনছিলাম রেডিয়েটর কয়েকটা সামনে যে ওই যে থাকে অ্যালুমিনিয়ামের পাতগুলা থাকে জালগুলার মতো, ওইগুলা বাঁকা টাকাই ছিল। বাট এটা একদম নতুন, তো সবগুলা একদম সোজা। দেখা যাবে পানি টানি যখন মারবে ধোয়ার সময় হাই স্পিডে, তখন ওগুলা বাঁকা হয়ে যেতে পারে। জিনিসটা নিজের কাছে মনে হইতেছে যে কয়েক টাকা যাক, একটা রেডিয়েটর গার্ড কিনে লাগাই, আর ছোট লোকই না করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এর মধ্যে যতগুলা বাইকে চালাইছি সবগুলারই একটা সময় পরে গিয়ে দেখছি যে এই গ্লাসটার মধ্যে দাগ পড়ছে। আমি চাইতেছি না এই গ্লাসটায় দাগ পড়ুক, এই জন্য এটার মধ্যে হয়তো গ্লাস বা পলি প্রোটেকশন লাগাই নিব। এই দুইটা জিনিসই বাইকে আর তেমন কিছু আপাতত লাগানোর ইচ্ছা নাই। আর আমি ওই আফটার মার্কেট জিনিসপত্র বাইকে লাগানো খুব একটা পছন্দ করিও না। আর MT-15 এর মধ্যে পারফরমেন্স বাড়ানোর জন্য ওরকম কিছু লাগানোর আমার মনে হয় না প্রয়োজন আছে। জাস্ট একটা জিনিস করার প্রয়োজন আছে, এইটার ব্রেকটা একটু নিচের দিকে নামানো, এই নাটগুলা ঢিল দিয়ে এটা একটু আমার উপরে তুলতে হবে। সবকিছু আমি নিজের মতো করে নিছি, ক্লাচের অ্যাডজাস্টমেন্ট, তারপরে এক্সেলারেশন, এগুলা সব আমি আমার মতো করে নিছি, কারণ এগুলা বাইরে থেকেই করা যায়। কিন্তু আমার কাছে এই নাট ঢিল করার ওই ড্রাইভারটা নাই। ওটা থাকলে এটাও
আমি বাসায় করে নিতে পারতাম। যাক, আজকে অনেকদিন পর বাবু ভাইয়ের সাথে দেখা হবে। আর আমি নতুন বাইক কিনলে দুইটা মানুষকে আমি চালাইতে দেই। তার মধ্যে একজন হচ্ছে বাবু ভাই, আরেকজন হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বাঁধন ভাই। তাদের দুজনকে তো দেওয়াই লাগবে, অ্যান্ড বাঁধন ভাইয়ের ওখানেও যাওয়া লাগবে। বাট যেহেতু আজকে বাবু ভাই কাছাকাছি আছে, আজকে বাবু ভাইয়ের কাছে যাই, ওনাকে দেই। এই হচ্ছে প্ল্যান, আর তেমন কোনো প্ল্যান নেই। আজকে যেই আফটার মার্কেট টুকটাক কিছু জিনিস লাগাবো, এটাই আজকের প্ল্যান। আর আমার বাইকের কিন্তু নাম্বার নাই, তারপর আমি সাহস করে মেন রোডে বাইক চালাইতেছি। সাহস আছে আমার, এদিকে যদিও পুলিশ নাই, বাট উপায় নাই আসলে। বিআরটিএ না খোলা পর্যন্ত তো, আজকে বিআরটিএ মনে হয় খোলার একটা পসিবিলিটি ছিল, কি হয়েছে জানি না। যাক, খুলে গেলে আমি নাম্বারটা পেয়ে যাব। চাইছিলাম স্পেশাল নাম্বার নিব, আর এখন যেটা মনে হইতেছে আসলে নাম্বার পাইলেই হয়, কোনো স্পেশালের দরকার নেই। এখন নাম্বার ছাড়া চলাটা আমার জন্য টাফ হয়ে গেছে, আমি ঢাকার বাইরে যেতে পারতেছি না। এজন্য আমার একটা নাম্বার দরকার, স্পেশাল নাম্বার চেয়ে আগে। এখানে আবার কি হইলো, ভিডিও টিডিও চলতেছে, অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। ওরে ভাই, এইদিকেও তো অনেক লোক, মিছিল টিছিল না কি আসলে? ভাই ভয় লাগে ইদানিং, এই সমস্ত এত লোকের সমাগম দেখলেই ভয় লাগে যে না জানি আবার কোন জিনিস হইতে যেতেছে। আমরা দেশের মানুষ শান্তি চাই, বাঁচতে চাই, আসলে শান্তিতে বাঁচতে চাই। চলেন বাবু ভাইয়ের ওখানে যাই, বাবু ভাইয়ের সাথে আজকে আড্ডা দিব। অ্যান্ড সামনে আরও কিছু ভিডিও আসতেছে, যেগুলোর মধ্যে হলো আপনাদের সাথে শেয়ার করবো ব্রেক ইন পিরিয়ড, অ্যান্ড ব্রেক ইন পিরিয়ডে কত কিলোমিটার তোলা যাবে, অ্যান্ড ব্রেক ইন পিরিয়ড কতদিন মানতে হবে, কী কী জিনিস মানতে হবে, ব্রেক ইন পিরিয়ডের টপ স্পিড কত, এই ধরনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর নতুন বাইক দেখেন, ছাইরা দিলেও সোজাই চলে। এই হচ্ছে নতুন বাইক আর পুরান বাইকের পার্থক্য। সেকেন্ড হ্যান্ড একটা বাইক অন্য কারো কাছ থেকে কিনলে এরকম ছাড়লে দেখবেন সব বাইক সোজা চলে না, কারণ বিভিন্ন রকম ঝাঁকি ঠাকিতে অ্যালাইনমেন্ট নষ্ট হয়। আর এই বাইকটা কেনার পরে আমি এখনো পর্যন্ত বড় কোনো ঠেকনা খাই নেই, মানে ঝাঁকি খাই নেই, এই কারণে অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট। কি একটা অবস্থা, আমাকে বলতেছে আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অথচ আমার 300 মিনিট কিনছি, 2 দিন হয়েছে, কোনো কথা বলি নাই তারপরে কারোর সাথে। ফোনের কোম্পানির অবস্থা খুব খারাপ। চলে আসছি হচ্ছে অটো কিংয়ে, ভেতরে বাবু ভাইকে দেখা যাইতেছে না, সম্ভবত নামাজের ব্রেকে গেছে। আচ্ছা চলেন দেখি ভিড়ভাট্টার অবস্থা কি, যা জিনিসপত্রের খোঁজ খবর নেই, আর এর মধ্যে বাবু ভাইয়ের খোঁজ খবর হয়ে যাবে আশা রাখি। MT আর R15 পাশাপাশি। এই ভাই, MT-15 এর আছে এই গোল্ডেন বাদে? এটা গোল্ডেন না? এটা কি পলি? আচ্ছা, একদম স্বচ্ছ। একটা না একটু কালো কালো হয় না, নীল নীল হয়? আচ্ছা আচ্ছা। আর রেডিয়েটর গার্ড আছে না? একটা রেডিয়েটর গার্ড লাগবে, যদি কালো থাকে বেশি ভালো, আর যদি অন্য কালার থাকে তাও চলবো। গোল্ডেন না ভাইয়া, গোল্ডেন বাদে, সাদা বা কালো। আমরা স্ক্রিন প্রোটেক্টর পাইছি হচ্ছে পলি, তো এটা তাই না, প্লাস্টিক না, পলি? হ্যাঁ পলি টাইপের। আর রেডিয়েটর গার্ড কালোই পাইছি। এ লোকটা অনেক খুঁজা টুজা বের করে দিছে আমাকে, কারণ আমি লাল আর গোল্ডেন পাইছিলাম, যে দুটার একটাও আমার খুব একটা ভালো লাগে নাই। অ্যান্ড অনেকক্ষণ সময় নিয়ে কালোর মধ্যে কালো দেখতে লাগবে ভালো। MT-15 লেখাও আছে এখানে। কি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে ভাইয়া ভালো। তাহলে এইটা এটা লাগাইতে লাগবে 5 মিনিট, আর এটা লাগাইতে লাগবে 2 মিনিট, তাই তো? না, এটা লাগাইতে সময় লাগে না, বাতাস থাকা যায় ভিতরে। দেখ এই দুইটা হয়ে গেলে জাস্ট এইটা একটু ঢিল করে ব্রেকটা একটু উপরে তুলে দিলে ভাই বাইক একদম নিজের মতো। এরপর আপনার একটু টেস্ট রাইড দিতে হবে। নতুন বাইক আনছি আর আপনি চালাবেন না, তা হবে না, তা হবে না। স্বাধীন দেশে তো আমি বাইক চালাইতেই পারি। হ্যাঁ সেটাই। এই বাঁকা হওয়া যাইব না, বাবু ভাইয়ের হাতের ছোঁয়ায় বাঁকা হইতেই পারে না। দেখ একটু এদিক সেদিক হইলে এটা কোনো বড় ফল্ট না। হ্যাঁ পারফেক্ট শট, একদম এক শটে পেনাল্টির মতো গোল দিয়ে দিছে বাবু ভাই। দেখতে কালোটাই মনে হয় ভালো লাগতেছে, কালো বাইকের সাথে কালো ব্যাপারটা একদম মিশে গেছে, বুঝাই যায় না গার্ড লাগানো আছে। ধাক্কা দিব, মাথা ধরে ধাক্কা দিলাম। জি ওয়েলকাম। বাবু ভাই আজকে একটু ব্যস্ত, কাস্টমারের চাপ আজকে একটু দোকানে বেশি, যে কারণে উনি আর বাইকের টেস্ট রাইড দিতে পারলো না। এর আগেও আমি MT কিনছি, তো উনি এর আগে আমার MT চালাইছে। আর বাবু হয়তো সব ধরনের বাইকই চালায়, ওটা নিয়ে প্রবলেম নেই। তারপরে নতুন বাইকটা উনি চালাইলে আমারও ভালো লাগতো, ওনারও ভালো লাগতো। বাট কাস্টমার তো মানে ওই চাপ থাকলে তো আসলে বের হওয়া সম্ভব হয় না। এখন প্রবলেম নাই, সব কাজ আমাকে ঠিকঠাক মতো একদম কমপ্লিট করে দিছে। মিটারের গার্ড, রেডিয়েটরের গার্ড এগুলোও লাগাই দিছে। অ্যান্ড আরেকটা গার্ড অনেকেই লাগায়, সেটা হইতেছে কি জানেন, এই যে এখানের সাইলেন্সার পাইপের যে গার্ডটা, বাট ওইটা আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে ওইটা দরকার নেই। ওইটা যদি সাইলেন্সার পাইপে যদি দাগ টাগ পরে বা পুরানো হয়ে যায়, পাইপের ওই উপরের কভারটা তখন হয়তো লাগাইলে ঠিক আছে, বাট পাইপের কভার স্টকটাও হয়তো পাওয়া যেতে পারে, হয়তো বা আমি জানি না, বা স্টিকার করাই ফেলবো পরবর্তীতে। কিন্তু ওই গার্ডটা আমার লাগাইলে কেন যেন লাগে, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আচ্ছা চলেন, আমরা MT নিছি, ওইভাবে তো আসলে চালানোর সুযোগ পাই নাই। আজকে চাইছিলাম বিকেল বের হয়ে আরও কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, বাট ওইটাও হইলো না। এখন তাহলে কি করব? চলেন ছোটোখাটো একটা রাইড করার প্ল্যান রাখি, দেখি এই সন্ধ্যার টাইমটা আমার এমনি একটু ফেভারিট। একটু চলেন বেরোই।
প্রতিটা সময় হচ্ছে নতুন বাইক কেনার পরে আমার বেশ প্ল্যান থাকে অ্যান্ড প্রত্যেকটা সময় নতুন বাইক কেনার পরে অল্প দিনেই নাম্বার পেয়ে যাই। এবারও একদিনেই আমার নাম্বার পাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ঝামেলাটা হয়ে গেছে দেশের পরিস্থিতি আপনারা তো জানেনই যে বিআরটিএ বন্ধ, আর বিআরটিএ বন্ধ হলে নাম্বারটা দিবে কে? নাম্বার দেওয়ার মতো কেউ নাই। এই কারণে এই সেল রিসিপ্ট নিয়ে ঘুরতেছি বাইকের। এই জিনিসগুলো আমার একদমই হয় নাই, কখন আমি এই কাজগুলো করি নাই। আমার একবার একটা R15 ভার্সন 4 দেখা গেছে যে 2.5 মাস পর ওটার নাম্বার হয়েছে। 2.5 মাস আমি বাইকটা কিনে ঘরে একদম ফেলে রাখছিলাম, ভেতরে বেডরুমে ঢুকায় রেখে দিছিলাম বাইকটা। এরকম ঘটনাও আমার আছে, কিন্তু এবার আসলে নো ওয়ে, কারণ আমি জিক্সার বিক্রি করে এটা কিনছি আর আমার কাছে কোনো বাইক নাই। স্কুটারটা যদিও এখনো আছে, বাট স্কুটারটা অনেকদিন ধরে চালাইতেছি, এই কারণে একটু এইটা চালানোর একটা ব্যাপার স্যাপার মনের মধ্যে আনচান করতেছে সত্যি কথা। ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আর এই সুন্দর ওয়েদারটা দেখার জন্য আমার অনেক জায়গায় বের হইতে হবে, কিন্তু অনেক জায়গায় বের হওয়ার জন্য আমার বাইকের পেপার লাগবে। মানে খুব বেশি ইচ্ছা করতেছে কিন্তু বের হতে পারতেছি না। এটা একটা অন্যরকম একটা যন্ত্রণা কাজ করতেছে ভাই, বিশ্বাস করবেন না, অন্যরকম একটা যন্ত্রণা। আপনারা যে বলেন কমেন্টে যে ভাই এমটির ভিডিও না দিলে ভিডিও দেখবো না, বাট আমার নিজের যে কিরকম লাগতেছে ভাই, ওটা আমি আপনাদেরকে সত্যি বুঝাইতে পারবো না আসলে। মূলত আজকে সকালে মানে ভোরবেলা আমার ইচ্ছা ছিল আজকে একটা মর্নিং রাইড করব, 300 ফিট যাব, পূর্বাচলে নাস্তা করব এরকম। ওই দেখেন অবস্থাটা কি করে এরা। অ্যান্ড আমি আসলে বের হইতে পারি না, এটার পেছনে খুব বড় একটা কারণ হচ্ছে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল। অ্যান্ড সারা রাতই আসলে, সকাল থেকে না, কালকে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত গুড়ি একটা বৃষ্টির ব্যাপার স্যাপার, অনেক বৃষ্টি, গুড়ি বৃষ্টি, মানে একবার বাড়ে একবার কমে। এই মিলা রাতেও ভিজে বাসায় আসছি, সব মিলা আর মনে হইতেছিল যে দরকার নাই, কোনোভাবে উপায় পাই নাই আসলে বের হওয়ার জন্য। এই জন্য এই বিকেলবেলা বের হইলাম। অ্যান্ড এগুলা লাগাইতে লেট হয়ে গেছে, এই জন্য আলো থাকতে আপনাদের সাথে রাইড শেয়ার করতে পারলাম না। যদি কালকে সকালে সব কিছু ঠিক থাকে তাহলে বাকি ভিডিওগুলা করতে থাকবো। অ্যান্ড বাইকের যেহেতু ব্রেক ইন পিরিয়ড চলতেছে, কিলোমিটারও খুব একটা হয় নাই, তার আমি বলতেছি ভাঙ্গাটা পার হয়ে যে দেখেন রিক্সাগুলো উল্টা আসা শুরু হয়েছে। সার্জেন্ট নাই, এখন কেস করে না, এই জন্য যদি আমরা উল্টাপাল্টা শুরু করি তাহলে তো আসলে সমস্যা, একজনের জন্য 10 জনের সমস্যা। চলেন দেখি কত কিলো হয়েছে। এটা চলছে হচ্ছে এভারেজ 16 কিলো পাচ্ছি, কারণ আস্তে 31 কিলোমিটার বাইকের বয়স। এই হচ্ছে বাইকের অবস্থা। আর সময় হচ্ছে 6:53। যাক, এখানে ঘড়ির টাইমটা সেট করাতে এখন আর বারে আমার পকেট থেকে ফোন বের করে বা ঘড়ির দিকে তাকাইতে হবে না। ঘড়ি যদিও পরা ভুলেই গেছি এই গ্যাঞ্জামের মধ্যে। যাক, এই অবস্থা। অনেক টায়ারের দোকান আছে দেখা যায় এখানে, রিম টায়ার এগুলা বিক্রি করে, নতুন পুরান সবই মনে হয় পাওয়া যায়। আর সামনে আরো অন্ধকার পাবো, এই অন্ধকারে কি ভিডিও করব আর। আচ্ছা, যেটা বলতেছিলাম, ব্রেক ইন পিরিয়ড মানতেছি বাইকের, মোটামুটি RPM 5000-এর মধ্যে রাইখেই চালানোর চেষ্টা করতেছি। আর ব্রেক ইন পিরিয়ডের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কি জানেন? সেটা হলো RPM 5000-এর মধ্যে রাখবেন, ঠিক আছে, কিন্তু বাইরি করে RPM বাড়াবেন না। আস্তে RPM উঠাবেন, আস্তে RPM নামাবেন, তাহলে আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। যাক, যেহেতু অন্ধকারই হয়ে গেছে, তাহলে এখান থেকে আজকের ভিডিওতে বিদায় নিয়ে নেই। আর সামনে ব্রেক ইন পিরিয়ড অ্যান্ড সব কিছু নিয়ে নতুন একটা বাইক কীভাবে মেনটেন করতে হয় সব ভিডিও বানাবো। এই জন্য এই ব্র্যান্ড নিউ বাইকটা আমার নেয়া, কারণ সেই 3 বছর 4 বছর আগে হলো এই ধরনের ভিডিও দিছি, মাঝখানে বিশাল একটা গ্যাপ পড়ে গেছে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। যেমনটা চিল করার স্বপ্ন আপনারা আমরা সবসময় দেখি। Chill Pro. Check the mic and make sure it sound right, boy.